গত 5ই আগস্ট দীর্ঘ 15 বছর 7 মাস 5 দিনের ফ্যাসিবাদী শাসনের অবসান হওয়ার পর বাংলাদেশের 18 কোটি মানুষ দ্বিতীয়বার মুক্তি লাভ করেছে। বাংলাদেশের মানুষ নতুন ভাবে আবার স্বাধীন হয়েছে। গত 15 বছর 15.5 বছর তারা দেশ এবং দেশের মানুষের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে। তারা মনে করেছিলেন এবং বিশেষ করে 24-এর 7ই জানুয়ারি নির্বাচন, যে নির্বাচন হয়েছে আমি আর মামু বোঝেন নাকি আপনারা? হ্যাঁ, এই নির্বাচনের পর রাজনীতিবিদরাও ধরে নিছিল যে 41 সালের আগে আর কোনো কিছু হবে না। আর আওয়ামী লীগের লোকেরা বলতেন যে 41 সালের আগে আর কারুর খাওয়া নাই। ওই বেটি বাস্তবিনে 41 সাল পর্যন্ত এই খবরও ভুলে গেছিল তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, ইত্তাকুজ যুলমা ফাইন্না যুলমাতান ইয়াউমাল কিয়ামা, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের দিনের কথা, আর বাংলাদেশই তাদের জন্য অন্ধকার হয়ে গেছে। হইছে না? একজন বিচারপতিকে পাওয়া গেছে কোথায় জানেন নাকি আপনারা? কোথায়? বরিশালের বর্ডারে। আমি অনেক মিটিং এ বলেছি, লক্ষ লক্ষ লোকের মিটিং এ আমি কথা বলছি যে আপনি হলেন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, ভাই আপনি জঙ্গলে গেলেন কেন, বর্ডারে গেলেন কেন? উনি নিজেই বলছেন যে পালানোর জন্য গেছিল। আপনি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, আপনি পালাতে গেলেন কেন? উনি সাইদি সাহেবকে ফাঁসি দিয়ে এসে টকশোতে আস্ফালন করে বলতেন যে আজকে সাইদি সাহেবকে ফাঁসি দিছি। এই মহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে। উনি আস্ফালন করে বলতেন যে আজকে নিজামী সাহেবকে ফাঁসি দিয়েছে। তা আপনি এত শক্তিমান মানুষ পালাইতে গেছেন কেন? আবার খালি পালাইতে যায় নাই, ছিল জঙ্গলের মধ্যে, আবার গায়ে ছিল কি কলার পাতা। পাবলিকটাকে ধরে আনছে কিভাবে? গলায় গামছা লাগাইয়া। আপনাদের এই মুরাদনগরের গ্রামে গলায় গামছা লাগায় কাদেরকে বলেন তো দেখি? চোর। শুধু চোর না, ফেসলা চোর। ফেসলা চোরে গলায় গামছা লাগায়। তা আপনি বিচারপতি গলায় গামছা লাগাইল কেন পাবলিক? সংগ্রামী কর্মী ভাই বোনেরা, আল্লাহ তাআলা দাম্ভিকতা পছন্দ করেন না। যিনি পালায় গেলেন সে 2 দিন আগে কইছে না, একবার কইছে শেখ হাসিনা পালায় না, আবার বলছে শেখের বিটি পালায় না। সে পালাইলেন কে? আপনারা বহু ভালো কাম করছেন, উন্নয়নের রোল মডেল করছেন, পালাইলেন কেন? আপনি জামাত ইসলামী এই 15.5 বছরে সবচেয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামী। জামাত ইসলামীর আমির, সেক্রেটারি জেনারেল সহ এক এক করে প্রথম সারির 11 জন নেতাকে কাউকে যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায় হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের কোনো নেতা দেশ থেকে পালায় নাই। আপনারা পালালেন কেন? আপনারা যে ভালো কাজই করে থাকেন, আপনারা বলছেন উন্নয়নের রোল মডেল তৈরি করে দিতেন, উন্নয়ন এত করছেন, পালাইতে গেলেন কেন? থাকতেন, মোকাবেলা করতেন, তাহলে টের পাইতেন জনগণ কি করে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতিতে এই দলটা হলো একটা অভিশপ্ত দল।
এই ব্যক্তি হলো অভিশপ্ত ব্যক্তি। এরা যখনই ক্ষমতায় এসেছে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে আর বাংলাদেশের মানুষের সম্পদ লুটপাট করেছে। আপনি ৭১ সাল থেকে ধরেন, প্রত্যেক সময়ের কথাই ধরেন। এই যে গেল 15.5 বছরে ক্ষমতায় ছিলেন, তাদের এজেন্ডা কি ছিল? প্রথম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলাম নির্মূল করবে। ইসলাম নির্মূল করার কর্মসূচির অংশ হিসেবে তারা জামাত শিবিরকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল। জামাত ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে বিচারের নামে নাটক মঞ্চস্থ করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বছরের পর 8 বছর আটক করে রাখা হয়েছিল। উদ্দেশ্য ছিল জামাত নির্মূল করা। কিন্তু জামাত কি নির্মূল হয়েছে? না, জামাত কয়েক গুণ বাড়ছে। এর বড় প্রমাণ আজকের মুরাদনগরের সম্মেলন নয়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, ওরা জামাত শিবির, আমি গতকালকে পল্টনের শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে আমি কথা বলছি যে ওরা জামাত শিবির চেনে নাই। ওরা জামাত শিবির চেনে নাই। হত্যা করে, ফাঁসিতে ঝুলিয়ে, গুম করে, খুন করে, আয়না ঘর তৈরি করে, লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলখানায় আবদ্ধ করে জামাত নির্মূল করা যাবে না, শিবির নির্মূল করা যাবে না। শিবিরের উপর যতই জুলুম নির্যাতন হবে, শহীদের রক্ত যে জমিনে ধরবে, ওই জমিন আল্লাহর দ্বীনের জন্য আরো দুর্জয় ঘাঁটি হবে ইনশাআল্লাহ। এটা বুঝছে না? বুঝছে যে এটা পরে ঢুকেছে একটু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, ইসলাম নির্মূলের তাদের দ্বিতীয় কর্মসূচি ছিল হেফাজতে ইসলাম আছে না, কওমি আলেমরা, এদেরকে শেষ করা। এবং সেই কর্মসূচির অংশ হিসাবে শাপলা চত্বরে, মতিঝিলের শাপলা চত্বরে ঘুমন্ত আলেম ওলামার উপর নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য আলেম আমাকে হত্যা করেছে। কত আলেমকে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত সঠিক ইতিহাস পাওয়া যায় না। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এরপরে তাদের এজেন্ডা ছিল দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা। বিডিআর হেডকোয়ার্টারে পিলখানায় দেশপ্রেমিক যোগ্য সেনা কর্মকর্তাদেরকে লাইনে দাঁড় করে গুলি করে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের আজকের এই সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, এই হত্যাকাণ্ডের যে মূল নায়িকা, এই হত্যাকাণ্ডের সাথে যারা প্লানার, এই হত্যাকাণ্ডের যারা মূল জড়িত, এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এখন তারা আবার নির্বাচনের কথা আসতে চায়। তাদের নির্বাচনে আনার জন্য আমাদের আবার দেখি কিছু কিছু রাজনৈতিক দল বলে আসলে অসুবিধা নাই। আমি তাদেরকে ধিক্কার জানাই, আমি তাদেরকে ধিক্কার জানাই। যে গণহত্যা পরিচালনা করা হয়েছে, এই গণহত্যার বিচার হওয়ার আগে তাদেরকে বাংলাদেশে জনগণ ঢুকতে দেবে না, দেবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, তারা বিচার ব্যবস্থাকে ধ্বংস। এই নির্বাচন হয়েছে একটা ষড়যন্ত্রের নির্বাচন। মঈনুদ্দিন ফখরুদ্দিন, শেখ হাসিনা আর আমাদের পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা রয়ের ত্রিপক্ষীয় সমঝোতার মধ্য দিয়ে আওয়ামী লীগকে 2/3 মেজরিটি দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে। এটাকে জনগণের ভোটের সরকার বলা যায় না। আর 14 সালে
2014 সালে 154 সিট বিনা ভোটে পাস, আর 144 সিটে বাংলাদেশের মানুষ ভোট দেয় নাই। সরকারি হিসাব অনুযায়ী, নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী 1000 সেন্টারে 1000 সেন্টার কয়টা আসন হইতে পারে? এরপরে 18 সালে নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। একজন বড় সরকারি কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে খান ভাই, আপনারা বলতেছেন দিনের ভোট রাতে হয়েছে, আসলে তো সব জায়গায় তা হয় নাই। বহু জায়গায় যেখানে বিরোধী দলের ভালো প্রার্থী ছিল ওটা আগের দিনই হয়ে গেছে। আমার কথা কি আপনারা বুঝছেন? আর 24 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে তো ভোট হয়েছে আমি আর মামু। আচ্ছা বলেন, এইভাবে যারা নির্বাচন করে ক্ষমতা আসছে তাদের কাছে নির্বাচনের কথা মুখে মানায়? বলেন মানায়? তারা তো নির্বাচনী ব্যবস্থায় বিশ্বাস করে না, তারা তো জনগণের ভোটাধিকারই বিশ্বাস করে না। তারা কেন আবার নির্বাচনের কথা বলতে চায়? আবার তারা যা না চায় আমাদের দেশে দেখি কেউ কেউ তার থেকে অ্যাডভান্স হয়ে বলে তারা আসলে অসুবিধা নেই, বলে না কেউ কেউ? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এখন অবশ্য তারা একটু বুঝতে পারছে যে দেশের মানুষ কিরকম আওয়ামী লীগের বিরুদ্ধে কয়েকদিন টের পাইছে, আর টের পায় নাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়েছে, ব্যাংকগুলিকে ফোকলা করে দিয়েছে। এই 15 বছরে 30,000 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। 30 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এটা কি আজকের কথা? কয় বছরের বাজেট? বাংলাদেশের কয় বছরের বাজেট? বাংলাদেশে শুধু যদি দুর্নীতি বন্ধ করা যায় এই দেশ অর্ধেক ভালো হয়ে যায়। এই দেশের দুর্নীতি বন্ধ হোক, আপনারা চান না? কি বলেন, চান কি না? চান। আসতেছি, আমরা সেই দিকেই যাওয়ার চেষ্টা করতেছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের বিচার ব্যবস্থাও তারা ধ্বংস করেছে। সার্টিফিকেট নাই এইরকম লোক বিচারপতি হয়েছে, সার্টিফিকেট নাই এরকম লোক বিচারপতি হয়েছে। আর বিচার বিভাগকে কাজে লাগিয়ে বিরোধী দলকে দমন করা, খুন করা, গুম করা, এই সকল কাজ তারা জায়েজ করছে। বিচার বিভাগকে কাজে লাগিয়ে নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে। বিচারে দেখেন, বেশি কথা তো বলা যাবে না, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হয়েছে কেন দেখেন। একটা দৈত জঙ্গলে পালাইছে, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি একজনও কিন্তু এখন প্রকাশ্যে নাই, সবাই পালায় চলে গেছে। কেন আপনারা পালাইলেন কেন? কারণ এই বিচারপতিরা সবাই ছিল লাঠিয়াল, এক সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাঠিয়াল ছিল। এরা হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, সর্বোচ্চ আদালতের বিচারপতি। এখন কিন্তু তারা সবাই পালাইছে। আমার মনে হয় দুনিয়ার ইতিহাসে এরকম কোনো ঘটনা নাই, সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিরাও পালাইছে। মানে কিরকম ভালো মানুষ এখন বোঝেন। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এই সরকারের বিরুদ্ধে এই সকল কর্মকাণ্ড করার জন্যই শুরু থেকে এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। যারা এই কথা বলেছে তাদেরকে হয় খুন, অথবা গুম, অথবা আয়নাঘর, অথবা কারাগার, এই চারের বাইরে কোনো আর অবস্থান ছিল না। যারা এই সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন তাদের বিরুদ্ধেই